আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। তো সবার আগে ফার্স্টে আমি বলতেছি আমার চ্যানেলে অলরেডি 1000-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা সিঙ্গেল পার্সনকে ইচ অ্যান্ড আদার যারা আছেন সবাইকে আমি মন থেকে একদম আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা আমার শর্ট টাইমের মধ্যে এই সাবস্ক্রাইবগুলো হয়েছে। জাস্ট আমি ইউরোপে আসছি অলমোস্ট 1 বছর এখনো হয় নাই, আর কিছুদিন বাকি আছে। কিন্তু ইউরোপ মানে রেসিডেন্ট ভিসা আর কি যেটা বলতেছি, কিন্তু ইউরোপে ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পরে থেকেও আমি পর্তুগালে আসছি এখন পুরোপুরি 1 বছর হয়নি, আর কিছুদিন পরে হবে আর কি, আর কয়েক মাস বাকি আছে। তো এর মধ্যে আমি আসার পরে তেমন কোনো ভিডিও দেই নাই। তো 3 থেকে 3.5 মাস ধরে হয়েছে আমি ভিডিওগুলো একটু মোটামুটি দিতেছি। তো এখানে এই শর্ট টাইমের মধ্যেই আমার যে সাবস্ক্রাইবগুলো বাড়ছে এবং আমি অনেক সাড়া পাইতেছি আমার ইউটিউবে, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে মানে একদম কৃতজ্ঞতা জানাইতেছি যারা প্রত্যেকটা মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, ঠিক আছে। তো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ আরও আশা করি আপনাদেরকে আমি অবশ্যই অথেন্টিক নিউজ দিতে পারবো এবং কিছুটা হলে আমি টিপস দিতে পারবো যে আপনারা কীভাবে সঠিক পন্থায় ইউরোপে আসতে পারেন বা বিভিন্ন দেশের আমি আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে। তো চলেন আমি আজকে আমার ভিডিওটা যেই মেইন টপিক সেই টপিকটা নিয়ে আমি চলে যেতেছি। এই ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে আপনারা যারা ট্রাভেল লাইফ মানে লাইক করেন, ট্রাভেলিং পছন্দ করেন, ঘোরাফেরা পছন্দ করেন এক দেশ থেকে আরেক দেশে, এটা অবশ্যই সবাই করে। হয়তোবা কেউ কম করে, হয়তোবা কেউ বেশি করে। এবং ইউরোপে আসতে পারলে, আপনি লিগেলভাবে আসতে পারলে আপনার জন্য ঘোরাফেরাটা খুবই মানে বেটার, একদম ভিসামুক্ত ছাড়া। তা আপনি যা একদম খুব সুবিধা আছে আপনার এখানে ঘোরাফেরা করার জন্য। তো এটা আপনার যেহেতু ভিসা লাগে না, যেহেতু সেনজেনে যারা আছেন, সেনজেনের অন্যান্য দেশে যেহেতু ভিসা লাগে না যদি আপনি এখানে লিগেলভাবে থাকেন। বাট ইলিগেলভাবে তো আপনি পারতেছেন না, ইলিগেলভাবেও এখানে যাওয়া যায় রিক্সারা। তো ওই জিনিসগুলো নিয়ে আমি মোটামুটি একটা আলোচনা করবো যে কীভাবে কীরকম চেক আপ হয় বাস স্ট্যান্ডে বলেন বা আপনার এই ইউরোপে বলেন, এই এয়ারপোর্টের দিকে বলেন। তার ওগুলো নিয়ে আমি আপনাদেরকে বলতেছি। তো যারা মোটামুটি ট্রাভেল লাইক করেন তারা আপনাদের এই ভিডিওটা একটু আইডিয়া নিতে পারেন। তো আমি রিসেন্টলি স্পেন থেকে আসছি, মোটামুটি 4 দিনের মতো ছিলাম, 4 রাত ছিলাম, 5 দিনের মতো ছিলাম, কিন্তু 4 রাত 4টা কাটাইছি। আর একটা রাত আসার সময় ওইখানে আমি বাসের মধ্যে কাটাইছি, ঠিক আছে। তো আমি যাওয়ার প্ল্যান ছিল অন্য কয়েকটা দেশে, আনফর্চুনেটলি হয়নি। আমার ক্রেডিট কার্ডে একটু সমস্যা ছিল, ক্রেডিট কার্ডে আমি ডেলিভারি পাই নাই। তো এই জন্য আমি হোটেল বুকিংয়ে কিছু সমস্যা ছিল, প্লাস টিকিট কাটিংয়ের সময় কিছু সমস্যা ছিল। তো এই জন্য যাইতে পারিনি। তো ইনশাল্লাহ আমার এই বছরে আরও প্ল্যান আছে। এই বছরে আমার মোটামুটি আরও 4-5টা দেশ ঘোরার মতো প্ল্যান আছে, সেনজেনের বাইরেও আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে যে আইডিয়াটা দেবো যে পর্তুগাল থেকে আপনার স্পেনে কস্টিং কীরকম লাগে, কীরকম খরচ লাগে, কীভাবে আপনারা যাইতে আসতে পারেন ইজিভাবে কম কস্টিংয়ে, যেহেতু আমি কম কস্টিংয়ে দিয়ে আসছি। তো ওরকম নিয়ে ওরকম একটা আইডিয়া আমি দিতেছি আপনাদেরকে। তো সবাই আমার পাশে থাকেন, ঠিক আছে। চলেন আমি শুরু করি। আচ্ছা, এট ফার্স্ট আমি আসি আপনি যাওয়া আসার যে কস্টিংটা, যেটা ট্রান্সপোর্ট যেটা থাকে, ঠিক আছে। ট্রান্সপোর্টের যে কস্টিংটা সেটা হচ্ছে, আমি এখান থেকে বাস দিয়ে গেছি। আমি এখানে প্লেন দিয়ে যাইনি, ঠিক আছে, এরোপ্লেন দিয়ে যাইনি, মানে এয়ারপোর্টে যাইনি। তো বাস দিয়ে গেছি। তো আপনারা সহজে কিভাবে বাস দিয়ে যাইতে পারেন যারা লিসবনে আছেন বা লিসবনের অন্যান্য বাইরেও যে সিটিগুলো আছেন। আমি লিসবনের বাইরে সিটিতে ছিলাম। তো বাইরে থেকে আমি এখানে লিসবনে আসছি। লিসবনে থেকে আপনার তারপর আমি ওখানে সরাসরি মাদ্রিদে গেছি, কোনো প্রকার কোনো ছাড়া, আপনার কোনো স্টপেজ ছাড়া। এখানে সরাসরি ফ্লাইট আছে, আছে আপনার বাসে সরাসরি নেই কোথাও কোনো ছাড়া। তো লিসবনের যে স্টপেজ যে স্টেশনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টে। এই ওরিয়েন্টেটা কিন্তু ইন্টারন্যাশনাল, সিটারিয়াস থেকে যায় না, ওরিয়েন্টে থেকে যায়, ঠিক আছে। তো ওরিয়েন্টে থেকে আপনার কয়েকটা বাস যায়। এক হলো ফ্লেক্সি বাস, এটা আপনার জানেন ইন্টারন্যাশনাল, ওটাতে কস্টিংটা একটু বেশি পড়ে। আর আলসা বাস আছে, প্লাস আরও কিছু আছে। আর পর্তুগালের যে একটা লোকাল একটা বাস আছে সেটা হচ্ছে রেড এক্সপ্রেস, এটা আমি ইউজ করি একই স্টেট থেকে আরেক স্টেটে আসার সময়, মানে এক জেলা থেকে এক জেলা আসার সময়। ফারো থেকে লিসবনে সবসময় গেলে আমি এই বাসটা সার্ভিসটা ইউজ করি, খুবই ভালো সার্ভিস, ঠিক আছে। এটাও চলে যেত, বাট আমার আনফর্চুনেটলি আমি খুব তাড়াতাড়ি টিকিট কাটার পথে আমি অত খেয়াল করি না, আমি ফারো থেকে যেতে পারতাম। তো আমার ফারো থেকে ফার্স্টে লিসবনে আসা লাগছে, লিসবন থেকে পরে এসে লাগছে। তো আমি সবচেয়ে ইজি পাবে বলে আপনারা যারা লিসবনে থাকবেন, লিসবনে জিপসি নামে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সরি জিপসি নামে একটা অ্যাপস আছে, আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। ওই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। আপনাদের একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে। এখানে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন যেই ডেট অনুযায়ী যাবেন সেই ডেটের প্রাইস এখানে শো করবে। আর সরাসরি তো এখানে আমি যেই ডেটে সিলেক্ট করছি ওখানে রাতের দিকে আমি দেখছি যে সুইটেবল ফ্লাইটটা কখন হয়। তো রাতের দিকে আমি ফ্লাইটটা আমি নিছি, রাত 12টার দিকে নিছি। তো আমার যে কস্টিংটা গেছে, যাওয়ার যে কস্টিংটা গেছে অনলি 24 ইউরো 90 পয়সা, মানে আপনারা 25 ইউরোর মতো ধরতে পারেন। 25 ইউরো, এক দেশ থেকে আরেক দেশে যাইতে আমার 25 ইউরো লাগছে, ঠিক আছে। তো এখানে সার্ভিসটা খুবই ভালো ছিল, খুবই ফার্স্ট ক্লাস সার্ভিস ছিল। এখনো আসি চেকিং এর বিষয়, ওখানে কোনো চেক টেক হয় নাই। আপনার কাছে ভিসা আছে,
আপনার কাছে টিআরসি আছে, কোনো কিছু আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, এগুলো কোনো কিছু চেক করে নেই। ওই জিপসিতে হয়তো অন্য অন্য সার্ভিসে করতে পারে, বাট জিপসিতে করে নেই। তো এখানে অনেকে ভিসা না থাকলেও বা টিআরসি না থাকলেও আপনারা জায়গায় ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতেছি, ঠিক আছে। বাট ওইখানে টিকেটের মধ্যে আপনার নামটা আর যে টিকেটের মধ্যে বারকোড স্ক্যানার আছে, ওখানে যে চেক করে, চেক করে ঢুকাইবো যে এই নামের, আপনাকে জিজ্ঞেস করবো এই নামের কিনা, বাস আপনি বলবেন হ্যাঁ এই নামের। আর সাথে লাগেজ আপনি নিতে পারবেন, একটা লাগেজ আমি নিছি, বাট একটার বেশি যদি লাগেজ ওইখানে স্টোরেজ করেন তাহলে 10 ইউরো করে ওরা এক্সট্রা চার্জ দেয়। আমি যতটুকু জানি আমার আশেপাশে কিছু ইলিগেল ইমিগ্রেন্ট ছিল, এই নেপাল থেকে কিছু ছিল, আর আপনার এই পাঞ্জাবের, ইন্ডিয়ার পাঞ্জাবের কিছু ছিল, ওদেরকে এক্সট্রা চার্জ করছি। তো আমার চার্জ করে, আমার একটা ছোট লাগেজ ছিল। তো আমি রাত 12টার দিকে এখানে লিসবন থেকে এখানে ফ্লাইট শুরু করছি, এবং পরের দিন সকালবেলা আপনার ওই মাদ্রিদের টাইম লোকাল, যেটা 6টা 55 ওখানে পৌঁছানোর কথা, বাট 10 মিনিট আগে পৌঁছাইছে। তো ওই হিসাব করতে গেলে আপনার 7 ঘন্টার মধ্যে আর কি গেছে। এতটুকু 7 ঘন্টার মধ্যে ডাইরেক্ট আপনার ফ্লাইট, এখানে কোথাও থামে নাই। এক জায়গায় একটা থামছিল, বাট আমি ঘুমেছিলাম। আমি যতটুকু জানতে পারছি যে ওইখানে আপনার এই ডাব্লিউসিটা বলে টয়লেট। তো যাদের একটু টয়লেটের সমস্যা আছে ওইখানে, বা ওই চাটা খাইতে হয়, 24 আওয়ার্স কিছু ওপেন থাকে, একটা এই আপনার যে ইসের মতো, এই যেখানে আপনার যে পেট্রোল পাম্পের, হ্যাঁ সরি, পেট্রোল পাম্পের মতো, ওইখানে আপনি চাটা খাইলে ওখানে নেবেন। আর ডাব্লিউসি যেটা টয়লেট, সেটা ইসের মধ্যেই আছে, আপনার ওই গাড়ির মধ্যে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কস্টিংটা মাদ্রিদ পর্যন্ত যাওয়ার। এবং আসার সময় আমি ওই আসার ফ্লাইটটাও বুকিং করছিলাম, তো ওইটা আমি পাইছিলাম 22 ইউরো দিয়া, 22 ইউরো 10 পয়সা সামথিং এরকম। তো এই হচ্ছে আপনার কস্টিং। তো এক দেশ থেকে এক দেশে মোটামুটি আপনি 40-45 ইউরো দিয়ে আসা যাওয়া করতে পারেন। এটা হচ্ছে আমি শুধু ট্রান্সপোর্টের কস্টিং বলতেছি, বাসের যে কস্টিংটা। আর আপনার যদি এয়ারপথে আসেন, যদি বিমান পথে আসেন, তাহলে সেটার কস্টিংটা আবার একটু বেশি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি থাকার যে কস্টিং, আপনি যদি থাকবেন, থাকার কস্টিংটা, অ্যাকচুয়ালি এখানে আপনার নিজের উপর ডিপেন্ড করে। এবং খাবার যে কস্টিংটা, সেই খাওয়ার কস্টিংটাও আপনার নিজের উপর ডিপেন্ড করে। আর চলাফেরার যে কস্টিং, সেটা আপনি কিভাবে চলবেন, কিভাবে শপিং করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, থাকার যে জিনিসটা, আমি এখানে বুকিং.কম আমার কাছে আছে, বুকিং.কম অ্যাপস আছে। তারপরে ইদেরামসের একটা অ্যাপস আছে, এটা লোকাল মনে হয় আপনার এই ইসের, পর্তুগালের। তো আমি কোন দেশের সেটা জানি না, তো এই জিনিসটা একটু বেশি চলে। তো এইখান থেকে আমি বুকিং.কম দেখলাম, ইদেরামে দেখলাম যে কোনটাতে মোটামুটি একটা সস্তা পাওয়া যায়। তো আমি ইদেরাম থেকে একটা মাদ্রিদের একদম মেইন সিটি, যেটা আমি ম্যাপে দেখে ওইখানে একটা টিকিট বুকিং দিলাম। তো এখানে টিকিট বুকিং আমার ওইখানে মেম্বারশিপ ছিল, মেম্বারশিপ থাকার কারণে আমার ওইখানে প্রায় অলমোস্ট 30-40% পর্যন্ত ডিসকাউন্ট ছিল। তো আমি ওই টিকিটটা মানে হোটেলটা বুকিং দিলাম। তো এখানে 21 ইউরো করে ছিল। আর ওখানে হোটেল বুকিং এর সময় অনেক অপশন থাকে, আপনারা দেখে নেবেন। আমি যে অপশনটা নিয়েছি সেই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন। টাকা 2 টাকা কম যাক বা বেশি যাক, যেটা ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, মানে ফ্রি ব্রেকফাস্ট থাকে, ওই ব্রেকফাস্টের ওটা আমি ইনক্লুড মানে এই হোটেলটা অপশন নিয়েছিলাম। তো ওই হোটেল আমি থাকছি, ঠিক আছে। হোটেলের ভিতরে যে রুমগুলো অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, কিন্তু বার্ড বেড, যেটা ওই ডাবল বেড, সেটা। আর আরেকটা জিনিস, আমি যে মানে ইউরোপে যেহেতু প্রথম আমার আপনার এইখানে মানে সেনজেনে থেকে ট্রাভেল করছি, এর আগে আমি ইসেও ছিলাম, জার্মানিতে ছিলাম, বাট জার্মানির সিস্টেম ছিল অন্যরকম। কিন্তু এখানকার সিস্টেমটা আমি দেখলাম যে একটু ডিফারেন্ট টাইপের আর কি, ঠিক আছে। এখানে বেডগুলো যেহেতু চিপ হোটেল নিয়েছি, তো ওগুলো বেডগুলো ডাবল ছিল। এবং আমি যেদিন উঠছি সেদিনকে ওই রুমের মধ্যে টোটাল 8টা বেড ছিল। 8টা বেডের মধ্যে 5টা বেড ফুল ছিল, আর 3টা বেড আপনার খালি ছিল আর কি, ঠিক আছে। তো 5টা বেডে বিভিন্ন দেশের, রোমানিয়ার মানুষ ছিল, আর মাদ্রিদের মানে স্পেনের মানুষ ছিল। তো এখানে আমার 21 ইউরো করে গেছে, 21 ইউরো করে পার ডে মনে করেন যে গেছে। ওটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। আর আরেকটা যে বিষয়টা, ঠিক আছে, আমি দ্বিতীয় দিন একদম ঘাবড়াই গেছিলাম, যেটা আমি প্রথম মানে জিনিসটা ফেস করছি, সেটা হচ্ছে আপনার ওই জায়গার মধ্যেই পুরুষ, আমরা এর আগে 5 জন পুরুষ ছিলাম, পরের দিন 3 জন মহিলা লেডিস, এবং খুব ইয়ং বয়সী লেডিস ওই রুমের মধ্যে উঠাইছে। তো আমি নিজে একটু সংযতভাবে চলছি, বাট ওদের কাছে তেমন এটা কোনো কিছু মনে হয় না, ওদের কাছে এটা জিনিসটা সিম্পল মনে হয়েছে। তো আপনারা যারা প্রথম হয়তো বা ভ্রমণ করতে পারেন, আপনাদের সাথে হয়তো এরকম কোনো কিছু হইতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এটা তেমন ওদের কাছে কোনো ফ্যাক্ট না, আমাদের কাছে ফ্যাক্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, আর আপনার যেই ঘোরাফেরার যে ব্যাপারটা, সেটার কস্টিংটা, ঠিক আছে। ওইখানে মাদ্রিদে একটু পরপরই একটা বাস স্টপ আপনি দেখতে পারবেন। তো নর্মাল একবার রাইড করতে 1 ইউরো 80 সেন্ট করে পড়ে, মানে 1 ইউরো 80 পয়সা করে আপনার পরে করলে, আপনার একবার রাইড করলে, মানে একবার যদি আপনি রাইড করতে চান, এখান থেকে যেখান থেকে খুশি সেখানে যেতে পারেন, একটা বাসের একটা রাইডে। বাট আপনার আনলিমিটেড একটা ডের একটা প্ল্যান আছে, ওইটাতে আপনি 12 ইউরো করে নিব, ঠিক আছে। তো 12 ইউরোতে আপনি সারাদিন বাসের মধ্যে যেখানে খুশি সেখানে মাদ্রিদ সিটি আপনি ঘুরেন, এরকম সমস্যা। আমি ওটার একটা প্ল্যান একটা নিয়েছিলাম, বাট আমার কাছে
আছে হাঁটা চলাফেরা করতে, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। পর্তুগালে এখন একটু সামার সিজন চলতেছে, গরম ভালোই চলছে। আপনার আমি যে রোদের মধ্যে ভিডিওটা করতেছি, তো এখানে তেমন কোনো রোদ নেই, বা রোদ হইলেও যে রোদটা পরে এটা গায়ের মধ্যে লাগে না। তো তারপর আমি ওইখানে হাঁটা চলাই আমি বেশি করছি, আমি ওখানে বাসের মধ্যে উঠি নাই। তো ওই একবার দুইবার উঠছিলাম, তো টিকিট ওইভাবে দিছি, এবং যে 4 দিন ছিলাম 4 দিন আমি মোটামুটি হাইটে গেছি। আর এই হচ্ছে আপনার কস্টিং, আমি যে বললাম যে বাসের মধ্যে। আর যদি আপনি ট্যাক্সি নিতে চান বা আপনার এই উবার ওখানে নিতে চান, তো এটা আপনার নিজস্ব পার্সোনাল কস্টিং, যেহেতু আমি এটা করিনি তো আমি জানি না। এবার আসেন খাওয়া দাওয়ার যে কস্টিং, সে খাওয়া দাওয়ার কস্টিংটা একটু আমার কাছে পর্তুগালের থেকে একটু হাই মনে হয়েছে। মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দিতে আছি। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি পাইছি, তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার পরে ওইখানে আমি দেখলাম যে মানে নিম্নতম একটা মিল, ঠিক আছে, নিম্নতম একটা মিল আপনার 18-19 ইউরো নিচে পাওয়া যায় না, বা একদম লো মিল যদি আপনার ভেজ মিল যেটা নিতে চান সেটাও আপনার 15 ইউরো নিতে চায় না। এটা আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকছি, বাট আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওখানে দেখলাম। তো ওইখানে পর্কের আইটেম বেশি, তো আমি খাওয়া দাওয়া করিনি। তো ওই যে আমি বার্গার কিং খাইছি আর আপনার কেএফসিতে খাইছি। তো বার্গার কিং এর যে মিলটা ওইখানে আমি মোটামুটি 5 ইউরোর মধ্যে মানে কমপ্লিট করতে পারছি, মোটামুটি পেট ভরার মতো আর কি, ঠিক আছে। আর ওইখানে ওই যে ফ্রেঞ্চের ব্রেড গুলো আছে, লম্বা ব্রেড গুলো, ওগুলো আমি খাইছি, আর কলা টলা নিয়েছিলাম। তো ওগুলো আমি কোনো বাঙালি রেস্টুরেন্ট পাইনি যেখানে আমি ভাত টাত খাওয়ার মতো। তো এরকমই আর কি কস্টিং করে। কিন্তু আপনার ওই ইসের করতে গেলে যদি রেস্টুরেন্টে খাইতে চান তাহলে মোটামুটি আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। কিন্তু সেম অ্যামাউন্টে থেকে আপনি যে অ্যামাউন্ট এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে খাবেন, এখানে আপনি মোটামুটি 3 বেলা খাইতে পারবেন। আর আমি একটা স্প্যানিশ একটা রেস্টুরেন্টে লোকাল কিছু খাবার খাইছিলাম। আমি ওখানে চিংড়ি মাছের একটা আইটেম খাইছিলাম, যেটা ওইখানে আপনার কামারো বলে, ঠিক আছে, কামারাও বলে, ঠিক আছে। ওই কামারা ওইটা প্রায় আপনার 23 ইউরোর মতো গেছিল। তো ওইটা একটা হান্ডির মধ্যে আপনার আমি ছবি তুলছি, বাট ছবি আমি আপলোড করি নাই। ওইটা একটা স্টিলের একটা হান্ডির মধ্যে আপনার রাইসের মধ্যে সস টস মিক্স থাকে। এটা পর্তুগালে পাওয়া যায়, পর্তুগালে খুবই একটা ফেভারিট আইটেম, বাট স্পেনিশ যেটা বানায় ওটা মানে একটু ডিফারেন্ট টাইপের বানায় আর কি, ঠিক আছে। তো ওইটা ওইখানকার সবচেয়ে ফেভারিট এবং লোকাল ফুড যেটা বলে, ওইটা মোটামুটি আমি 23 ইউরো দেখাইছিলাম। আর 23 ইউরো হলে এখানে আপনি মোটামুটি 2 জন এখানে খাইতে পারবেন। পর্তুগিজ একটা ভালো একটা রেস্টুরেন্টে পর্তুগিজ বলে, তো এখানে আমার কাছে যা মনে হলো মোটামুটি খাবারের দামটা প্রাইসটা একটু বেশি হয়েছে। আর আমি পিজা খাইছিলাম, পিজার ওখানে স্লাইসের হিসাব করে বেচে, ঠিক আছে, ফুল পিজা না, এখানে বড় পিজার মধ্যে। তো এখানে পর্কের পিজা আছে, টুনা পিজা আছে, আমি টুনা পিজাটা খাইছিলাম। তো টুনা পিজাটা যেটা আছে বড় একটা স্লাইস খেলে মোটামুটি আপনার ডিনার হয়ে যায়। আমি ডিনার একটা নিয়েছিলাম, তো ওইটা আপনার 3.99 ইউরো নিয়েছিল স্পেশালটা। আরেকটা আছে 3.50 বা 3.49 এরকম, ওইটা আপনার ড্রিঙ্ক সহ, ওইটা আপনার নর্মাল গুলো। আমি নর্মালটা নিয়ে নেই, ওই 3.99 এটা একটা সাইজ খেয়েছিলাম। আর একটা কোক নিয়েছিলাম ওখানে 1.5 ইউরো দিয়ে। তো মোটামুটি 5.5 ইউরো দিয়ে আমি ওখানে কমপ্লিট করছি রাতের খাওয়াটা, এই পিজাটা। তো এরকমই আপনার কস্টিং, যে খাবার যে কস্টিংটা আমি আপনার মোটামুটি একটা ন্যূনতম একটা আইডিয়া দিলাম। আর বাদ বাকি যেটা আছে কস্টিং, সেটা আপনার নিজের উপর, আপনি কি খাইতে চান না খাইতে চান। এবং আরেকটা জিনিস যেটা আছে ওখানে বাঙালি কিছু আমি সুপার মার্কেটও পাইছি, যেটা ওইটা সুপার মার্কেটে বলে, মানে মুদি দোকানের মধ্যে। তো ওইখানে আপনার বাঙালি জিনিস মোটামুটি পাওয়া যায়, আপনি সমস্যা নেই। আর ওইখানে আপনার স্টারবাকের একটা কফি খাইছিলাম, একটা ক্যাপুচিনো খাইছিলাম, প্রায় 9 ইউরো দিয়ে, ঠিক আছে। একটা কফি 9 ইউরো দিয়ে খাইছিলাম। তো এরকমই আপনারা যদি আসেন এখানে আপনার নিজের পছন্দ মতো আপনি দেখে আসেন, আপনার এখানে আমি জাস্ট একটা মোটামুটি ধারণা দিলাম। আর তো এখানে এই আমার যে সিটি, আমাদের হোটেল থেকে আপনার মাদ্রিদ, আমি ট্যুরে মাদ্রিদ যে বার্নাব্যু স্টেডিয়াম, সেই ট্যুরে গেছিলাম। সেই ট্যুরের মধ্যে আপনার মানে আপনার হাঁটা চলা, এখানে আমার ম্যাপে থেকে আমি দেখছিলাম যে 2 কিলোমিটার 2.9 কিলোমিটার, মানে অলমোস্ট আপনার 3 কিলোমিটারে দেখায়। এবং সবচেয়ে হাঁটা মানে মজার বিষয় কি, আমি ফার্স্টে বাসে গেছি, বাসে যাওয়ার পরে স্টপ হিসাবে নাইমা গেছি। আশেপাশের সিনগুলো এত সুন্দর ছিল, তো আমি ওইখানে মোটামুটি ওইখানে হাইটা চলে প্রায় 3 কিলোমিটার মতো হাইটা আমি ওখানে চলে গেছি। তো এখানে আমার একটু পিপাসা লাগে না বা একটু লাগে না। তো আপনি হাইটেও যাইতে পারেন, এখানে কোনো সমস্যা আছে। মেইন সিটি থেকে মাদ্রিদ যে বার্নাব্যু স্টেডিয়াম বেশি দূর না। ইভেন আমি যখন মানে স্টেডিয়ামটা ঘুরে ফিরে আমি যখন আসার পর আমি হাইটে আসছি। তো আমার কাছে টিকিট ছিল, কিন্তু আমি হাইটে আসছি। এতটুকু একটা খুবই সুন্দর একটা সিটি। আর সবচেয়ে বড় যেটা, অত ভিড়ভাড়টা তেমন নাই, ভিড়ভাড়টা আছে যেটা মেইন যেটা টুরিস্ট স্পটে, কিন্তু রাস্তাঘাটগুলো অনেক বড়। পর্তুগালের যেই ওয়ান ওয়ে যেই রোডটা আছে, ওইখানকার স্পেনের যে ওয়ান ওয়ে যে রোডটা, সেটা পর্তুগালের ডাবল ওয়ের মতো, ঠিক আছে। তো মোটামুটি এরকমই একটা খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা মিডল ইস্ট থেকে, যদি ওদের ভিসা হয় ইনশাল্লাহ আমি আবার ট্যুর দিব। আবার ট্যুর দিলে আমি আবার ভালো মতো ভিডিও টিডিও করে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। তো মোটামুটি আপনাদেরকে একটা সিম্পল আমি ধারণা দিলাম যে আপনি আপনার যদি মোটামুটি 150 ইউরো আপনার কাছে থাকে, তো আপনার মোটামুটি আমার যতটুকু ধারণা মনে, আপনি 3 দিন ওখানে সুন্দর মতো আরামসে থাইকে খেয়ে আসতে পারবেন। আসা যাওয়ার মধ্যে 150 ইউরোর মধ্যে আপনার 3 দিনের মধ্যে আপনাদের হয়ে যাবে।
আরো কোনো আপনি যদি হোটেলে পান তাহলে হোটেলে আপনার ওখানে আরো চিপ হোটেলের মধ্যে পাওয়া যায়, বাট আমি যে হোটেলটা পাইছিলাম মোটামুটি ভালো। তো মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম যে কেমনে কিরকম হয়। তো আশা করি যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন মোটামুটি একটু হলে আপনাদের ধারণা পাইবেন। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আবার হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।